একটা প্ল্যান করতে গিয়ে হয়ে গেল আরেকটা প্ল্যান। এবার যাচ্ছি বিদেশে, আর যাদের সাথে যাচ্ছি তারা আমার খুব প্রিয়। আসলে আমরা সবাই তো বড় হয়ে গেছি, সবাই সবার কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, সেই ছোটোবেলার মতন একসাথে সময় কাটানোই আর হয় না। আর আমার ভাইরা তো তাদের দোকান নিয়ে এত ব্যস্ত, মানে কি আর বলবো। তাই সবাই একসাথে হয়ে যখন ঘুরতে যাচ্ছি সেটার আনন্দটাই আলাদা। আমরা যাচ্ছি ভুটানে, আমাদের আলিপুরদুয়ার থেকে একদমই কাছে। জানো তো, যতবার আমরা জয়গাঁওয়ের এখানে এসেছি প্রত্যেকবার আমরা একটু হলেও বৃষ্টি পেয়েছি। আর গাড়িতে ওঠার পর থেকে ওদের শুরু হয়ে গেছে ফটো তোলা, মানে এত ফটো তুলছে ওরা। এই রাস্তা দিয়ে আর 15 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাব জয়গাঁও, আর ওখান থেকে তারপর আমরা যাব ভুটানে। ও হ্যাঁ, ভুটানে গিয়েছিলাম আমরা দুর্গাপূজার আগে, কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার অনেক দেরি হয়ে গেল। আর আমার ভাইরা বলছিল তুই কি ব্লগটা এবছর ছাড়বি না পরের বছর ছাড়বি। এই রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, আর ওয়েদারটা প্রচণ্ড সুন্দর ছিল ওই দিন, খুব একটা গরম ছিল না। তো আমাদের ঘুরেও বেশ ভালো লেগেছিল। চারপাশে চা বাগান আর পাহাড়ের ছোঁয়া। পাহাড় মানেই তো সুন্দর সুন্দর ফুল গাছ, আর এখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম ভুটানে। ইন্ডিয়ান নাগরিকদের জন্য পারমিট লাগবে যদি তোমরা শুধু ফোন সোলিং ঘুরো, কিন্তু থিম্পু বা পারো যেতে চাইলে এখানকার ইমিগ্রেশন অফিস থেকে পারমিট নিতে হয়। ভুটানের ভেতরে চলেও আসলাম, এখানে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। চলো ঘুরে দেখি শহরটা। এখান থেকে বেশিরভাগ পর্যটক ভুটানে প্রবেশ করে। শহরটি অত্যন্ত পরিষ্কার আর শান্ত। এখানকার গাড়িগুলো প্রয়োজন ছাড়া হর্ন পর্যন্ত ইউজ করে না। এখানকার বাড়িগুলো এত সুন্দর সুন্দর আর এত ফুল গাছে ভরা, মানে দেখে না মনটা একদম ভরে যায়। শহরটা চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম, তখনও কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছিল। যেদিন গেছি সেদিন সারাটা দিন রাস্তাতেই আমরা বৃষ্টি পেয়েছি, আবার ভুটানে ঢোকার পরেও হালকা হালকা বৃষ্টি ছিলই আর কি। আমরা চলে আসলাম এই মন্দিরটায়। এখানকার পরিবেশটা এত শান্ত, আর আমরা এত জোরে 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 না, মানে কথা বলছিলাম আর কি নর্মালি। আর স্যার বারবার বলছে তোমরা আস্তে কথা বলো, তোমরা হাহা হিহি একটু কম করো, নয়তো তোমাদের কিন্তু মন্দিরে ঢুকতে দিবে না, বের করে দিবে। তোমরা যারা এখানে এসেছো তারা জানো যে পরিবেশটা কতটা শান্ত, আর যারা আসোনি তারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো এতটা শান্ত, মানে কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু না। আর এই জায়গাটা থেকে, মানে মন্দিরটার থেকে পুরো শহরটা এত সুন্দরভাবে দেখা যায় না, ভিউটা জাস্ট অসাধারণ। আর একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর একটা জিনিস আমি ওখানে দেখেছি যেটা আমার খুব ভালো লেগেছে, ওরা যেখানে প্রদীপ ধরায় না, সেই জায়গাটা না কাচের একটা ছোট্ট বাড়ির মতন বানিয়ে নেয়, যেটার ভেতরে সব প্রদীপগুলো ধরানো হয়। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যতই ঝড় আসুক, যতই বৃষ্টি আসুক, প্রদীপগুলো সুন্দরভাবে জ্বলবে। প্রেয়ার হুইলগুলো ঘোরালাম, আর চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের বাগান। ফোন সোলিংয়ের এই মন্দিরটা দেখলেই তোমরা বুঝবা যে কেন ভুটানকে ল্যান্ড অফ হ্যাপিনেস বলা হয়। এখানে এসে এখান থেকে রিটার্ন যেতেই আর ইচ্ছা করছিল না, এত সুন্দর পরিবেশ, মনে হয় সারাটা দিন এখানে বসে বসে কাটিয়ে দেই। চলো এবার চলে আসলাম ব্রিজে। স্থানীয়রা একে ছোলা ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজ বলে। এই ব্রিজটি এত সুন্দর, তোমরা যারা গেছো তারা জানো, আর যারা যাওনি তারা কিন্তু যদি ভুটানে যাও তাহলে এই ব্রিজটাতে একবার হলেও এসব। প্রচণ্ড সুন্দর। এই ব্রিজটি দিয়ে হাঁটলে অমুছু নদীর স্রোত দেখা যায়, পাশে পাহাড় আর সবুজ জঙ্গল। সত্যি চমৎকার। সকাল বা বিকেলে গেলে খুব সুন্দর একটা হাওয়া থাকে এখানে। আমি এত ভিডিও করেছি এই ব্রিজটার, আর সবাই এত ফটো তুলেছি আমরা। অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা এখানে। সারা দিন এত ঘোরাঘুরি করার পর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছিলো, তাই আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টটায়। এখানে আমরা আগের বার যখন এসেছিলাম তখন এখানে খেয়েছিলাম। এখানকার খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো, আর এটা ভেজ রেস্টুরেন্ট। তাই আমরা খাবার অর্ডার করে একটু ওয়েট করছিলাম, তারপর চলেও আসলো আমাদের অরিও শেক, বাটার নান আর মাশরুমে কিছু একটা ছিল। খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।